শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সুস্থ এবং ঘরে আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে ন্যারেশন। তো আমরা জানি ন্যারেশন ইংলিশ গ্রামারের একটি মোটামুটি জটিল এবং সহজ প্রক্রিয়া। তো জটিল এবং সহজ কেন? আমরা যারা ন্যারেশনের সাথে লেগে থাকি না, অর্থাৎ ন্যারেশন নিয়ে প্র্যাকটিস না করেই ন্যারেশন শিখতে চাই, তাদের জন্য এটা সর্বদাই জটিল। এবং যারা এটি নিয়ে মোটামুটি প্র্যাকটিস করে তাদের জন্য বিষয়টি একেবারেই সহজ এবং অত্যন্ত ইন্টারেস্টিং একটা টপিক হয়ে দাঁড়ায়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ন্যারেশন পরিবর্তন করব। তো এই ন্যারেশনটি তোমরা যারা দেখবে, আমি এতটা পরিষ্কার করে একদম প্রাথমিক পর্যায় থেকে শুরু করে দেবো যে তোমরা যারা একেবারেই প্রাইমারি স্টেজে আসো ন্যারেশন নিয়ে, অর্থাৎ ন্যারেশন যারা শুরু করতে চাচ্ছ, যারা চাচ্ছ তোমাদের ন্যারেশনে হাতে খড়ি, তাদের জন্য বিষয়টি সহজ হয়ে যাবে। তো আশা করি তোমরা আমার সাথে থাকবে। তো প্রথমে আমি তোমাদেরকে আমার বোর্ডের উপরে দুটো সেন্টেন্স লিখেছি, দেখো। হি সেজ আই এম বিজি, দ্বিতীয়টি বাক্য হচ্ছে আই এম বিজি হি সেজ। এই হচ্ছে দুটি বাক্য। তো এই দুটি বাক্যই হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। আমরা জানি ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। তো আমরা এখন ডাইরেক্ট ন্যারেশন নিয়েই কথা বলবো, ইনডাইরেক্ট নিয়ে একটু পরে কথা বলবো। তো ডাইরেক্ট ন্যারেশন আমরা যেভাবে লিখি, প্রথমে লেখার ধরনটা আমরা দেখে নিই। তো ডাইরেক্ট ন্যারেশনের এই অংশটুকু এইটুকুকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, আর এটুকুকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। অর্থাৎ একটি ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে, একটিকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, আরেকটিকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। তা আসলে এই রিপোর্টটা যিনি করেন তিনি হচ্ছে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। অর্থাৎ হি সেজ, সে বলে, আম বিজি, আমি ব্যস্ত। ব্যস্তটা বলে কে? সে। আমরা কিন্তু এই সে যা বলে সেই কথাটি কিন্তু আমরা হুবহু বলছি, সে বলে আমি ব্যস্ত। তার মানে এটি এই হিয়ের মুখের কথা। কিন্তু এই কথাটি যদি আমরা এরকম করে বলতাম, অর্থাৎ আমি এই কথাটা যদি একজনের কাছ থেকে, তার কাছ থেকে শুনে অন্য জায়গায় পাস করতে চাইতাম, আমি তখন বলতাম সে বলে যে সে ব্যস্ত। এই যে আমরা যে কথাটা বলেছি, যেটাকে আমরা ইংলিশে লিখবো দ্যাট, এটি হচ্ছে এই ইনডাইরেক্ট ন্যারেশনের একটি লিঙ্কার। যে দ্যাটটি আমরা বলছি এটি আমরা পরে আরো দেখব। তা আপাতত আমরা শুধু এইখানে দেখতে চাচ্ছি যে একটি ন্যারেশনের দুটি অংশ থাকে, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ। তো আমরা যখন ডাইরেক্ট ন্যারেশন লিখি, কখনো কখনো এই যে রিপোর্টিং ভার্বটি, এটি যখন এখানে আছে শুরুতে, কখনো কখনো এটি শেষেও থাকতে পারে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা আগেও থাকতে পারে। তো এটা যেভাবেই থাকুক না কেন, এই বাক্যটিকে আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করব, তখন আমরা এই যে রিপোর্টার হচ্ছে হি, এই রিপোর্টারকে আমরা সরাসরি ইনডাইরেক্ট ন্যারেশনে শুরুতে নিয়ে আসবো। না হলে ন্যারেশন আমরা করতে পারবো না, ভুল হয়ে যাবে। তো এখানে তো এই বাক্যটাতে শুরুতে আছে, আমরা শুরুতে রাখতে পারবো। এটি শেষে আছে, এটি আমরা প্রথমে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে একটি ন্যারেশনের দুটি অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব অংশ, এটি আমাদের রিপোর্টিং ভার্ব, আর এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্ব কোনটা? অর্থাৎ এই কথাটি বলবার জন্য, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টেড স্পিচটা থাকে, এই অংশটুকু বলবার জন্য আমরা এই যে রিপোর্টারের সাথে যে ভার্বটা ব্যবহার করি, এটাকেই আমরা বলি হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা আমরা লিখতে পারি রিপোর্টিং ভার্ব। আর এই অংশটুকুর নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে একইভাবে আমাদের এই অংশটি, যেহেতু এটা পরে আছে, এখানে আমরা আগে লিখেছি, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই যে শুরুর অংশটা আমরা শেষে দিয়েছি, অর্থাৎ রিপোর্টারকে সহ তার ভার্বটিকে আমরা শেষে নিয়েছি, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এবার আমরা দেখব স্টেপ 2। এটি ছিল আমাদের মূলত, তোমরা নোট করে রাখতে পারো, এটি হচ্ছে আমাদের স্টেপ 1। এবার আমরা দেখব স্টেপ 2। স্টেপ 1 আমরা দেখেছিলাম যে রিপোর্টিং ভার্বটা কি, রিপোর্টেড স্পিচ কি, এবং ডাইরেক্ট ন্যারেশন কি, ইনডাইরেক্ট ন্যারেশন কি। তো আমরা এখানে স্টেপ 2তে আমরা দেখব যে রিপোর্টিং ভার্বগুলো কি থাকলে, কোন টেন্সে, কোন ফর্মে থাকলে রিপোর্টেড স্পিচের কি পরিবর্তন হয়।
তো আমরা প্রথমটা যদি দেখি, হি সেজ রিপোর্টিং ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ফর্মে। হি হ্যাজ সেড রিপোর্টিং ভার্বটা আবারও আছে প্রেজেন্ট টেন্সে, তবে প্রেজেন্ট পারফেক্ট ফর্মে আছে এটি। সেন্টেন্স নাম্বার 3 তে আছে হি উইল সে, সে বলবে। হি উইল সে এটি ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। আর 4 নম্বর আছে হি সেড, এটি পাস্ট ফর্মে আছে। তো আমরা দেখলাম যে রিপোর্টিং ভার্বটি যখন প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট পারফেক্ট ফর্মে অথবা ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল ফর্মে থাকবে, তখন এই রিপোর্টেড স্পেসের পরিবর্তন হবে একরকম। আর যখন রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে থাকবে, তখন এটির পরিবর্তন হবে আরেক রকম। তো কিভাবে পরিবর্তন হবে আমরা একটু দেখে নিই। যখন এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে, তখন এদিকে ভার্বের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে পার্সনের। ইভেন যদি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, অর্থাৎ হ্যাভ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তখনও এদিকে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আবার রিপোর্টিং ভার্বটা যদি ফিউচার সিম্পল টেন্সে থাকে, তখনও কিন্তু এদিকে ভার্বের কোনো পরিবর্তন হবে না। তো আমরা যদি এই 3টা বাক্যকে ইনডাইরেক্ট ফর্মে লিখি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা লিখব হি সেজ, কোটেশন তুলে দিয়ে আমরা দ্যাট লিখবো। আমরা জানি হি সেজ দ্যাট, আইটা আমি, সে বলে, কে বলে? আমি। তাহলে আমি কাকে বুঝেছে? সে কে বুঝেছে। আমরা লিখলাম এখানে হি। এই পার্সনের পরিবর্তনের উপরে একটা ক্লাস আজকেই থাকবে, আজকের লেসনের মধ্যেই আছে। আমরা দেখব কিভাবে আমরা পার্সন পরিবর্তন করব। তো আমি আয়ের স্থলে হি লিখলাম। এইবার আমরা এই ভার্বটির কি করব? এই ভার্বের কোনো পরিবর্তন করব না। তো আমরা লিখলাম হি, এর পরে লিখলাম ইজ। এটিও প্রেজেন্ট ফর্মে, এটিও প্রেজেন্ট ফর্মে। তারপরে কি আছে? বিজি। তো আমরা কি করলাম? আমরা এখানে ভার্বের কোনো পরিবর্তন করি নাই, কারণ আমাদের রিপোর্টিং ভার্বটি আছে প্রেজেন্ট টেন্সে। এবার যদি আমরা দেখি হি হ্যাজ সেড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তখন আমরা কি করব? তখন আমরা পরিবর্তন করব না। তো আমরা এটিও যদি লিখি, তাহলে আমরা লিখলাম হি হ্যাজ সেড, কোটেশন তুলে দিয়ে আমরা কি লিখবো? কোটেশন তুলে দিয়ে আমরা লিখবো হচ্ছে দ্যাট। এই কোটেশন চিহ্ন তুলে দিয়ে আমরা দ্যাট লিখবো, এটি আমাদের লিঙ্কার বা কানেক্টর। তো আমরা লিখলাম দ্যাট। এবার আমাদের আই কোথায় যাবে? ফার্স্ট পারসন, এটি সাবজেক্টে যাবে। তাহলে হি হলো, তারপরে কি আছে? অ্যাম ইজ। তাহলে হি এর পরে ইজ লিখলাম। এই যে আমি এই ভার্বের কোনো পরিবর্তন করি না, এটিও প্রেজেন্ট ফর্মে, এটিও প্রেজেন্ট ফর্মে। তারপর আমি লিখলাম হচ্ছে বিজি। একইভাবে আমরা যদি 3 নম্বর সেন্টেন্সটি দেখি, 3 নম্বর সেন্টেন্সটিতে আছে ফিউচার, আমাদের রিপোর্টিং ভার্বটি আছে ফিউচার সিম্পল টেন্সে। হি উইল সে, সে বলবে। তো আমরা যদি এখন এর উত্তরটি লিখি, তো আমরা লিখলাম হি উইল সে। কোটেশন তুলে দিয়ে আমরা কি লিখবো? দ্যাট লিখবো। সকল ক্ষেত্রে একই নিয়ম, দ্যাট লিখলাম। এবং আই কোথায় যাবে? সাবজেক্টে যাবে। তো আমরা লিখলাম হি, তারপরে অ্যাম ইজ আর, এটি অ্যাম আছে প্রেজেন্ট ফর্মে, আমি এখানেও প্রেজেন্ট ফর্মে লিখলাম। তার অর্থ এখানে ফিউচার সিম্পল থাকলেও আমার এদিকে ভার্বের পরিবর্তন হলো না। তারপরে কি আছে? বিজি, আমি বসিয়ে দিলাম বিজি। এইবার আমরা চতুর্থ সেন্টেন্সটি দেখব। যখন আমাদের রিপোর্টিং ভার্বটি হবে পাস্ট ফর্মে, তখন কিন্তু এখানে টেন্সের পরিবর্তন হবে। আমরা যদি এটা লিখি, তাহলে লিখব কি? হি সেড, কোটেশন তুলে দিয়ে আমরা কি লিখবো? দ্যাট লিখবো। কোটেশন কমা সব তুলে দিয়ে দ্যাট লিখবো। আইটা কোথায় যাবে? আমি ফার্স্ট পারসন, সাবজেক্টে যাবে। আমরা লিখলাম হি। এইবারে আমি যার, এটা প্রেজেন্ট টেন্স আছে, আমি এখানে লিখবো এটা পাস্ট টেন্সে। আমরা এইটা খেয়াল করলাম, এই আমাদের পাস্ট টেন্স, এটি আমাদের প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্স হবে, টেন্সের পরিবর্তন হবে কখন? যখন এদিকে ভার্বের রিপোর্টিং ভার্বটা থাকবে পাস্ট ফর্মে। তো আমি লিখলাম হি ওয়াজ বিজি। তো আমরা এইখান থেকে যেটা দেখতে পেলাম সেটি হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বটা যখন প্রেজেন্ট, সরাসরি প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার সিম্পল টেন্সে থাকবে, তখন এদিকে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমি কোথাও এদিকে টেন্সের পরিবর্তন করি নাই। কিন্তু যখন আমাদের রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে থাকবে, তখন এদিকে টেন্সের পরিবর্তন হবে। তো টেন্সের পরিবর্তন কিভাবে হবে? এর পরের স্লাইডেই আমি দেখাবো তোমাদেরকে কোন টেন্স থাকলে কিভাবে পরিবর্তন হয়। তো আমরা এখন যাব স্টেপ 3-তে। স্টেপ 3-তে আমরা দেখব ডাইরেক্ট নারেশনে ব্যবহৃত ভার্বের ইনডাইরেক্টে গিয়ে কি কি পরিবর্তন হতে পারে। তো আমরা বামের দিকে যে ভার্বগুলো লিখেছি, এগুলো আমরা ধরে নিলাম এগুলো ডাইরেক্ট নারেশনে ব্যবহৃত ভার্ব। এই ভার্বগুলো ইনডাইরেক্ট নারেশনে গিয়ে কি হবে?
তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভার্বের প্রেজেন্ট যদি ডাইরেক্ট নারেশন, এগুলো আমাদের ডাইরেক্ট নারেশন, এগুলো ইনডাইরেক্ট নারেশনের সেন্স। তো ডাইরেক্ট নারেশন যদি ভার্বের প্রেজেন্ট থাকে, ইনডাইরেক্ট নারেশনে সেটি হবে ভার্বের পাস্ট। আমরা যদি একটি উদাহরণ লিখি, যে এইখানে আমরা একটি ছোট্ট ভার্ব লিখে যদি দেখি যে ডাইরেক্ট নারেশনে যদি রাইট থাকে, অর্থাৎ এটি ভার্বের প্রেজেন্ট রূপ, তখন ইনডাইরেক্ট গিয়ে এটি হবে ভার্বের পাস্ট রূপ। পাস্ট রূপটা কি হবে? রোট হবে। এটি ভার্বের পাস্ট টেন্স। একইভাবে ডাইরেক্ট নারেশনে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, অর্থাৎ রাইট ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে রোট, এই রোটটা যদি ডাইরেক্ট নারেশনেই থাকতো, অর্থাৎ এখানেই যদি থাকে রোট, তখন আমরা ইনডাইরেক্ট নারেশনে সেটি করব হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো রোট এটি ভার্বের পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট পার্টিসিপল হলে কি হবে? হ্যাড প্লাস, প্রথমে আমরা হ্যাড লিখলাম, হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আর রোটের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটার্ন, তো আমরা লিখলাম রিটার্ন। তো যদি ডাইরেক্ট নারেশনে অ্যামিজার থাকে, ইনডাইরেক্ট হবে অ্যামিজার, আসলে কিন্তু ইনডাইরেক্ট হবে ওয়াজার। আসলে এটি কিন্তু এই নিয়মটির আবার রিপিটেশন, পুনরাবৃত্তি করেছি আমি। তো এখানে কেন লিখে দিয়েছি আলাদা করে? আমাদের সহজে বুঝবার জন্য। অ্যামিজার থাকলে আমরা ইনডাইরেক্টে ওয়াজার লিখব, আর ডাইরেক্ট নারেশনে যখন ওয়াজার থাকবে, ইনডাইরেক্ট নারেশনে আমরা লিখব হ্যাড বিন। আর ডাইরেক্ট নারেশনে যখন হ্যাভ হ্যাজ থাকে, ইনডাইরেক্টে সেটা হ্যাড হয়ে যাবে। একেবারে সহজ। এই দুটি কথাই কিন্তু ভেঙে নিয়েছি, আরও 3 বার লিখেছি আমি। তো এটুকু আমাদের বোঝার সুবিধাতে, এটুকু আমাদের মনে রাখলে, এটুকু আমাদের যদি সামনে থাকে, তাহলে আমরা খুব সহজে ইনডাইরেক্ট ফর্মে গিয়ে উত্তর লিখতে পারবো। তো তোমাদের কাজ হবে এই স্ক্রিনটাকে, এই বোর্ডটাকে, এই লেখাটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখলে ভালো হবে, যে কোনো সময় তোমরা দেখে নিতে পারবে। এবার আমরা দেখব কি কি ভার্বের ডাইরেক্ট নারেশনের কি ভার্বের পরিবর্তন হবে না, ইনডাইরেক্ট গিয়ে পরিবর্তন হবে না। যদি ডাইরেক্ট নারেশনে ভার্বের আইএনজি থাকে, যেমন আমি এখানে লিখেছি রাইটিং, ডাইরেক্ট নারেশনে ভার্বের আইএনজি থাকলে ইনডাইরেক্টে কোনো পরিবর্তন হবে না। ভার্ব পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ডাইরেক্ট নারেশন যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, যেমন আমি একটা উদাহরণ দিয়েছি রিটার্ন, এটা ইনডাইরেক্টে কোনো পরিবর্তন হবে না। আবার ডাইরেক্ট নারেশন যদি 2+ ভার্ব থাকে, যেটিকে আমরা ইনফিনিটিভ ফর্ম বলি, 2 থাকতেও পারে নাও পারে, যেটাকে আমরা 0 বা প্লেন ইনফিনিটিভ বলি। ডাইরেক্ট নারেশনে যদি 2+ ভার্ব থাকে, যেমন আমি লিখেছি টু রাইট, এটি ইনডাইরেক্ট নারেশনে কোনো ধরনের পরিবর্তন হবে না। আরেকটি ভার্ব যেটি ভার্ব আফটার মোডাল ভার্ব, অর্থাৎ মোডাল ভার্বের পরে যে সকল ভার্ব থাকবে, যেমন ক্যান রাইট, এখানে এটি মোডাল আর এটি হচ্ছে আমাদের ভার্ব, এই ভার্বের কোনো পরিবর্তন হবে না। আর ক্যানের মোডাল এর একটি পরিবর্তন হবে, সেটি আমরা একটু পরে আরেকটি স্লাইডে দেখব। তো আমরা খুব মুখস্থ করে রাখবো যে এই 4 ধরনের ভার্বের ইনডাইরেক্টে কোনো পরিবর্তন হয় না। আর ভার্বের প্রেজেন্ট থাকলে পাস্ট, ভার্বের পাস্ট থাকলে পাস্ট হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অ্যামিজার থাকলে ওয়াজার থাকলে হ্যাড বিন, এবং হ্যাভ হ্যাজ থাকলে ইনডাইরেক্ট নারেশনে হ্যাড হবে। এটুকু আমরা স্ক্রিনশট দিয়ে রাখি, এবং এটুকু আমরা মুখস্থ করলেই আমাদের পরবর্তী ধাপে, আমাদের নারেশনের নেক্সট স্টেপে আমাদের গিয়ে বোঝাতে সুবিধা হবে। তো আমরা এবার দেখব স্টেপ 4। আশা করি স্টেপ 3টা আমরা বুঝতে পেরেছি, এবং আমরা একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি। তো এবার আমরা যাব স্টেপ 4-এ। ভার্বের পাশাপাশি আমরা যে মোডাল অক্সিলারিগুলো পরিবর্তন করে থাকি, আমরা এখন সেটা দেখব। আমরা যখন ডাইরেক্ট নারেশনে মেই, ক্যান, শ্যাল, উইল অথবা মাস্ট পাবো, তার পরিবর্তন হবে মেই থাকলে আমরা ইনডাইরেক্ট ফর্মে, ইনডাইরেক্ট নারেশনে লিখব মাইট, ক্যান থাকলে কুড, শ্যাল অথবা উইল থাকলে আমরা লিখব উড, এবং মাস্ট থাকলে তাকে আমরা হ্যাড টু, এবং অপরিবর্তিত রেখে তাকে মাস্টও লিখতে পারি। তো আমি তোমাদেরকে দেখাবো যে মাস্ট থাকলে কখন আমরা হ্যাড টু লিখবো আর কখন মাস্ট লিখবো। মনে করো একটি সেন্টেন্স যদি এমন হয়, she said I must work hard, সে বলল আমি অবশ্যই কঠোর পরিশ্রম করব। আবার আমি যদি আরেকটি সেন্টেন্স লিখি, she said I must obey the রুলস। ওকে, রুলস যে কোনো রুলস হতে পারে, আমি নিয়ম মেনে চলবো। তো দুটি সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে, she said I must work hard, সে বলল আমি অবশ্যই কঠোর পরিশ্রম করব, সেই পরিশ্রমটা সে তার নিজের জন্য করবে। she said সে বলল I must obey the rules, আমি অবশ্যই নিয়মকানুন মেনে চলবো। নিয়মকানুন মেনে চলার অর্থ হচ্ছে
এটা তার জন্য একটা আবশ্যকীয়, অর্থাৎ এটি তার একটি কর্তব্য। তো কর্তব্য জাতীয় বাক্য বোঝাতে গিয়ে, কর্তব্য বোঝাইতে গিয়ে আমরা যখন মাস্টের ব্যবহার করব, আমরা সাধারণত সেই মাস্টের পরিবর্তন করব না। তবে মাস্ট যখন হ্যাভ টু এর অল্টারনেটিভ হয়ে বসবে, অর্থাৎ আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, এখানে মাস্ট মূলত হ্যাভ টু এর অল্টারনেটিভ হিসেবে বসেছে। তো মাস্ট যখন হ্যাভ টু এর অল্টারনেটিভ হিসেবে বসে, তখন আমরা মাস্টের পরিবর্তে লিখি হ্যাড টু। যেমন আমি যদি এই বাক্যটা ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশনে লিখি, তাহলে আমি লিখব শি সেড, কোট তুলে দিয়ে আমরা দ্যাট লিখব। তারপরে আই কোথায় যাবে, এটি ফার্স্ট পারসন সাবজেক্টে যাবে, তাহলে আমরা লিখলাম হি। এখন মাস্টের পরিবর্তে আমরা লিখব হ্যাড টু ওয়ার্ক হার্ড, হ্যাড টু ওয়ার্ক হার্ড। কিন্তু বলেছিলাম কি যে এই মাস্ট দিয়ে কিন্তু হ্যাভ টু এর অল্টারনেটিভ, এই মাস্ট কিন্তু হ্যাভ টু এর অল্টারনেটিভ হিসেবে বসে নাই। এই মাস্ট দিয়ে তার কর্তব্য বুঝিয়েছে, যে শি সেড, সে বললো আই মাস্ট ওবে দ্য রুলস, আমি নিয়মগুলি মেনে চলবো, এটি তার কর্তব্য। তো যখন মাস্ট দিয়ে কোনো কর্তব্য বুঝাবে, কর্তব্য জাতীয় কাজ বুঝাবে, তখন মাস্টের আমরা পরিবর্তন করব না। যেমন এই বাক্যটি আমরা এইভাবে লিখতে পারি, শি সেড দ্যাট, আই কোথায় যাবে, সাবজেক্টে যাবে, আমরা লিখলাম হি, সরি নট হি, শি, দিস ওয়াজ শি, তাহলে এখানেও আমরা একটা এস লিখবো, শি হবে এটি। তাহলে শি মাস্টের কোনো পরিবর্তন করব না, মাস্ট ওবে দ্য রুলস, সে নিয়ম মেনে চলবে। তাহলে আমরা মাস্টের পরিবর্তন করব কখন, যখন মাস্ট হ্যাভ টু এর অল্টারনেটিভ হিসেবে বসবে। যেমন আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে, তখন আমরা সেই মাস্টকে হ্যাড টু রাইট লিখবো। কিন্তু আই মাস্ট ওবে দ্য রুলস, আমি অবশ্যই নিয়ম কানুন মেনে চলবো, আই মাস্ট ওবে দ্য ট্রাফিক রুলস, আমি অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবো, এটি আমার কর্তব্য, তখন আমরা মাস্টের কোনো পরিবর্তন করব না। তো বন্ধুরা, এবার আমরা যাবো স্টেপ 4-এ। স্টেপ 4-এ আমরা দেখব চেঞ্জ অফ টাইম অ্যান্ড প্লেস, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে যে সকল টাইম এবং প্লেস দেওয়া থাকে, সেই টাইম এবং প্লেসগুলোর কি কি পরিবর্তন আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে করে থাকি। তো এই বামের দিকে আমি যে ডাইরেক্ট ন্যারেশনে ব্যবহৃত টাইম এবং প্লেসগুলো লিখেছি, এবং ডানের দিকে ইনডাইরেক্ট ন্যারেশনে কী হবে আমরা সেটা লিখেছি। এটাও তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এটি নিয়ে আমাদের বেশি কিছু বলবার নেই, এটি তোমরা মুখস্থ করে ফেলবে। যে ডাইরেক্ট ন্যারেশনে যখন টুডে থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটাকে আমরা দ্যাট ডে অথবা দ্য সেম ডে লিখি। টুমরো থাকলে দ্য নেক্সট ডে, এবং স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে লিখি। এগুলো আমাদের প্রায় অনেকের মুখস্থ আছে আশা করি। তো তোমাদের মুখস্থ না থাকলে একটু পড়ে নিও, একবার দুবার একটু রিডিং পড়লে মুখস্থ হয়ে যায় আশা করি। টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস, নেক্সট থাকলে দ্য ফলোয়িং, অ্যাগো থাকলে বিফোর হবে, হিয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, এবং লাস্ট অফ দিস থাকলে দ্যাট হয়। তো আমরা এই টাইম এক্সপ্রেশন এবং প্লেস যে সেন্সটা হবে, সেই সেন্সটা আমরা মুখস্থ করে ফেলবো। তোমরা এইটার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তাছাড়া তোমাদের যে সকল গ্রামার বই বাজারে পাওয়া যায়, সেই সকল বইয়ে এইগুলো আছে, শুধু আমাদের আজকের আলোচনার স্বার্থে এইটুকু তোমাদেরকে দেওয়া। তো আশা করি তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়েছো, এবং এরপরে আমি পার্সন পরিবর্তন দেখেই আমরা আজকের মূল কাজটা শুরু করে দেব। তাহলে এরপরে আমরা আসবো পার্সন পরিবর্তন, অর্থাৎ স্টেপ 5-এ আমরা দেখব হচ্ছে পার্সন পরিবর্তন। শিক্ষার্থী বন্ধুরা, স্টেপ 5-এ আমরা দেখব কেমন করে আমরা পার্সন পরিবর্তন করব, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে যখন আমাদের এই পার্সনগুলো থাকে, তাদের পরিবর্তন আমরা ইনডাইরেক্টে কিভাবে করব, এটি আমি ডাইরেক্ট দিকে লিখে দিয়েছি। তো তোমরা আরেকটি স্ক্রিনশট এখান থেকে নিতে পারো। একেবারেই খুব একটি সহজ লেসন, এটি আমরা আলোচনার স্বার্থে লিখেছি আজকে, কারণ এইটুকু না জানলে পার্সনের পরিবর্তনটা খুব একটি সহজ প্রক্রিয়া, কিন্তু খুব প্রয়োজনীয়। এটি যদি আমরা না জানি, তাহলে আমাদের ন্যারেশন সঠিকভাবে আমরা লিখতে পারবো না। তো আমি সংক্ষেপে একটু পড়ি বলি যে ডাইরেক্ট ন্যারেশনে যখন আই থাকে, ইনডাইরেক্টে তখন হি কিংবা সি হবে। উই থাকলে সেটি দে হয়ে যাবে। ইউ থাকলে হি, সি, দেই অথবা আই হতে পারে। মি থাকলে হিম কিংবা হার হবে। আস থাকলে দেম হবে। ইউ থাকলে হিম, হার, দেম এবং মি হতে পারে। মাই থাকলে হিজ এবং হার হবে। আওয়ার থাকলে দেয়ার হবে, এবং ইয়োর থাকলে হিজ, হার, দেয়ার অথবা মাই হবে। তো এটুকু আমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমরা এটুকু একটু পড়ে নেব, এবং এইটার পরে স্টেপ 6-এ গিয়েই আমরা আজকের মূল কাজে আমরা
ফিরে যাব। তো তোমরা এইটুকু আরেকবার ভালো করে পড়ে নাও, আরেকটু বুঝে নাও, যাতে আমরা স্টেপ 6 গিয়ে আমাদের মূল কাজটিতে গিয়ে কোনো সমস্যা না হয়। তা আসো এবার আমরা স্টেপ 6 যাই। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকের আলোচনার একেবারে শেষ ধাপে এসে পড়েছি। এখন আমরা দেখব কেমন করে আমরা একটি ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করতে পারবো। প্রত্যেকটি নিয়মের ধাপগুলো আমরা দেখে এসেছি। এখন আমরা 4টি সেন্টেন্স আমরা বোর্ডের উপরে লিখেছি, এগুলোকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব। তা আমরা যদি প্রথম সেন্টেন্সটা পড়ি, সে সেড, সে বলল, সে ইজ রিটার্নিং টুডে, সে আজকে ফিরছে, সে বলল সে আজকে ফিরছে। তো এই সেন্টেন্সটিতে আমাদের এইখানে একটি ভার্বের প্রেজেন্টের ব্যবহার আছে, একটা আইএনজি ফর্মের ব্যবহার আছে, টুডে একটি সময় দেওয়া আছে। তা আমরা জানি কোটেশন তুলে দিয়ে আমরা একটি দ্যাট লিখবো। আমাদের মনে আছে এটি ভার্বের প্রেজেন্ট টুপ যদি হয় তাহলে এটির পরিবর্তে আমরা পাস্ট টুপ লিখবো, কারণ আমাদের রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে। আর আমরা শিখেছি যে আইএনজি যুক্ত ভার্বের কোনো পরিবর্তন হয় না, টুডে থাকলে দ্যাট ডে হয়। আমরা এটা শিখেছি, দ্যাট ডে সেম ডে, তো আমরা দ্যাট ডে লিখবো। তো আমরা যদি এখন এটি লিখি তাহলে উত্তরটি দাঁড়াবে she said। সমস্ত কোটেশন তুলে দিয়ে আমরা লিখলাম দ্যাট। এটি থার্ড পারসন যখন এই রিপোর্টেড স্পিচের মধ্যে থাকবে তার কোনো পরিবর্তন হবে না। আমি তোমাদেরকে যখন পার্সন পরিবর্তন দেখিয়েছি তখন কিন্তু আমি থার্ড পারসন সম্পর্কে কিছু বলি নাই, কারণ থার্ড পারসন আনসেন্সড থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। তো আমি লিখে দিলাম থার্ড পারসন শি, আমি শি লিখে দিলাম। এই হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট রূপ। আমরা শিখেছিলাম ভার্বের প্রেজেন্ট থাকলে পাস্ট হবে। আমরা জানি অ্যামিজারের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ ওয়ার, তো শি এর সাথে ওয়ার বসবে না, আমরা লিখবো হচ্ছে ওয়াজ, শি ওয়াজ। আর বলেছিলাম আইএনজি যুক্ত ভার্বের কোনো পরিবর্তন হবে না, এটি সে আইএনজি যুক্ত ভার্ব, তো আমরা লিখলাম রিটার্নিং। আর যে সময়ের আমরা একটা পরিবর্তন পড়েছিলাম, সময় এবং প্লেস মনে আছে তো? তো সময় পড়েছিলাম টুডে থাকলে কি পড়েছিলাম আমরা? টুডে থাকলে পড়েছিলাম দ্যাট ডে অথবা সেম ডে, আমরা লিখলাম দ্যাট ডে। তো আশা করি এই সেন্টেন্সটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব দ্বিতীয় সেন্টেন্সটি। হি সেড টু মিনা, সে মিনাকে বলল, আই রিটার্নড হোম ইয়েস্টারডে। তো এবার আমরা দেখছি, আমরা এতক্ষণ ধরে দেখেছি যে সেডের পরে কোনো রিপোর্টিং ভার্বের পরে এইখানে কোনো অবজেক্ট ছিল না। তো আমরা এইখানে সেডের পরে দেখতে পাচ্ছি মিনা আছে। তো আমরা এইরকম ক্ষেত্রে যখন সেডের পরে টু থাকবে, টু এর পরে কোনো নাউন প্রোনাউন থাকতেই হবে, থাকলে তখন সেড টু এর পরিবর্তে আমরা টোল্ড লিখে দেবো। তবে যদি আমরা মনে করি টোল্ড না লিখে সেড টু লিখবো, তাতেও কোনো সমস্যা নেই। তো আমাদের সাধারণত আমাদের সস্ত্রাসের গ্রামার বইগুলোতে সেড টু এর পরিবর্তে টোল্ড লেখা থাকে, আমরাও সেটি লিখবো। তো আমরা লিখি হি সেড টু এর পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে টোল্ড। সেড টু এর পরিবর্তে আমরা টোল্ড লিখেছি, তারপর কি আছে? টোল্ড মিনা। তো এখন আমরা কোটেশন তুলে দেবো, কোটেশন তুলে দিয়ে কি লিখবো? দ্যাট লিখবো। তো এখন আই, আমরা শিখেছিলাম যে আই থাকলে কি হবে? হি অথবা সি হবে, অর্থাৎ এই সাবজেক্টের সাথে তার এগ্রিমেন্ট হবে। তো এখানে হি আছে, তো আমরা লিখে দিলাম হি। এবার এটি আমরা খেয়াল করি, এটি আছে ভার্বের পাস্ট ফর্মে। আমরা কি পড়েছিলাম চেঞ্জ অফ ভার্বে? যে ভার্বের প্রেজেন্ট থাকলে পাস্ট, আর পাস্ট থাকলে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এটি ভার্বের পাস্ট ফর্মে আছে, তো আমরা প্রথমে একটি হ্যাড লিখবো। এবার এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখে দেবো। তো পাস্ট পার্টিসিপল বানানটা সেম স্পেলিং, রিটার্নড। তারপরে কি আসছে? হোম। এইবার আমাদের একটি টাইম আছে ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে থাকলে আমরা কি শিখেছিলাম? ইয়েস্টারডে শিখেছিলাম দা প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে আমরা শিখেছিলাম প্রিভিয়াস ডে, শেষে আমরা ফুল স্টপ দিয়ে দিলাম। এবার আমরা তৃতীয় সেন্টেন্সটিতে যাব। টিটু সেড টু মি, টিটু আমাকে বলল। এখানেও সেডের পরে টু আছে, তাহলে আমরা কি লিখবো? টিটুর পরে আমরা লিখবো টোল্ড। এই সেড টু এর পরিবর্তে আমরা কি লিখে দিলাম? আমরা টোল্ড লিখে দিলাম। তারপরে কি আছে? মি বসিয়ে দিলাম। এবার আমাদের কোটেশন তুলে দিয়ে কি লিখবো? দ্যাট লিখবো। তো ইউ, আমি যখন পার্সন পরিবর্তন শিখেছিলাম তখন বলেছিলাম যে ইউ এর পরিবর্তে তোমরা যদি স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে তোমরা ওখানে আরেকবার দেখে নেবে যে ইউ এর জায়গায় হবে হচ্ছে হি, শি, দে এবং আই। যদি ইউটা এইখানে ইউ যাবে, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সে সর্বদাই অবজেক্টের সাথে তার এগ্রিমেন্ট হবে। তো অবজেক্টে যদি ফার্স্ট পার্সন থাকে তখন ইউটা আই হয়ে যাবে। তো আমরা লিখলাম আই। এখানে যেহেতু ইউটা সিঙ্গুলার, তাহলে আমরা এটা প্রেজেন্ট ফর্ম হ্যাভ টু, এটি মডেল অক্সিলারি প্রেজেন্ট ফর্মের মডেল, আমরা হ্যাভ টু কে বানিয়ে দেবো হ্যাড টু বানিয়ে দিলাম। তারপর লিভ, আমরা জানি
শিখেছিলাম যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, সেই টু এর কোনো সেই বেস ফর্মের কোনো পরিবর্তন হবে না। এখানে টু এর পরে লিভ আছে, আমরা টু এর পরে লিভ লিখে দিয়েছি। আর নাও একটি সময় নাও থাকলে আমরা কি লিখবো বলেছিলাম, নাও থাকলে লিখবো দেন, টিআইসি অ্যান্ড দেন, নাও থাকলে দেন, টাইম এক্সপ্রেশন দেন হলো। শেষ সেন্টেন্সটা, মিস্টার জামান সেড, মিস্টার জামান বললো আই ওয়াজ ইল ইয়েস্টারডে। তো মিস্টার জামান সেড, কোটেশন তুলে দিয়ে কি লিখবো, দ্যাট লিখবো, মিস্টার জামান সেড। এবার আমাদের এইখানে আই আছে, আই থাকলে পরে আমরা শিখেছিলাম হি অথবা সি হবে, অর্থাৎ এই সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট হবে মিস্টার জামান একজন মেল পারসন, তার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে সি। এইটা এইবার আমরা এই যে ওয়াজ আর থাকলে কি শিখেছিলাম মনে আছে তো, আমরা লিখে দিয়েছিলাম যেহেতু এটা পাস্ট টেন্স থাকলে আমরা প্রথম নিয়ম দেখেছিলাম যে পাস্ট টেন্স থাকলে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হয়। তো এটি যেহেতু পাস্ট টেন্স, তো প্রথমে আমরা লিখলাম হ্যাড, হ্যাড লিখবার পরে এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে বিন, বিই অ্যান্ড বিন। আমরা আরেকটু সহজ করে শিখেছিলাম যে যখন ওয়াজ আর থাকবে তখন তার পরিবর্তে সরাসরি আমরা হ্যাড বিন লিখবো, ওয়াজ আর থাকলে আমরা কি লিখবো, হ্যাড বিন লিখবো। যেহেতু এটা ওয়াজ তার পরিবর্তে আমরা লিখে দিলাম হ্যাড বিন। আবার ওয়াজ যেহেতু এটা পাস্ট টেন্স তার পরিবর্তনে হ্যাড লিখবো, আর এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বিন লিখেছি। তারপরে কি আছে ইল, তো আমরা বসিয়ে দিলাম ইল, হ্যাড বিন ইল। ইয়েস্টারডে এটা একটা টাইম, তো ইয়েস্টারডে থাকলে কি শিখেছিলাম, দা, কি শিখেছিলাম মনে আছে তো, প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস ডে। তো এইখানে আমি শেষ করতে চাচ্ছি আমাদের ন্যারেশনের আজকের ক্লাসটি। আমি একেবারে প্রাইমারি পর্যায় থেকে অর্থাৎ একদম ন্যারেশনের ভেরি বিগিনিং থেকে যারা বিগিনার্স, তোমরা যারা ন্যারেশনের ক্ষেত্রে যারা বিগিনার্স তাদের জন্য ক্লাসটি খুবই উপকারী হবে আমার বিশ্বাস। এবং তোমরা যারা ন্যারেশন একদম বুঝতে পারছো না, ধরতে পারছো না, তাদের জন্য আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। অসংখ্য ইংরেজি গ্রামার ক্লাস আমি আমার চ্যানেলে দিয়েছি, তোমরা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার ক্লাসের সাথে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে।